শিল্প নিয়ে কখনো বাণিজ্য হয় না। শিল্প একটা আত্মিক বিষয়। প্রায় 50টা আর্ট ফর্ম আমি জানি। এক সপ্তাহে 400 থেকে 500 জুয়েলারি বানাইছি। মানুষ শখের জিনিস টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে। আপু, আপনার প্রোডাক্ট অনেক সুন্দর, কিন্তু প্রাইসটা অনেক বেশি। যখন আমি আমার বাবার সাথে প্লেনে করে কোথাও বেড়াতে যাওয়ার জন্য বের হতাম, তখন দেখতাম যে সাধারণ পর্যটকদের জন্য একটা লাইন, আর যারা ডিপ্লোম্যাট, যারা কূটনৈতিক, তাদের জন্য আলাদা লাইন। আমি আব্বুকে বলতাম যে, আব্বু, আমরা এখানে এত ভিড়ের মধ্যে কেন দাঁড়ায় আছি, আমরা কেন ওই লাইনটায় যাই না? তখন আব্বু হেসে বলতো যে, মাগো, এটা তো সাধারণ পর্যটকদের লাইন, আমরা তো সাধারণ পর্যটক, ওই তো হলো ডিপ্লোম্যাটদের লাইন। যারা ডিপ্লোম্যাট শুধুমাত্র তারাই ওখানে দাঁড়াতে পারে। গত বছর সেপ্টেম্বরের 18 তারিখে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক জোন আমেরিকান এম্বাসির ভেতরে এক্সিবিশন করে আসছি চারুশী নিয়ে। সারা বাংলাদেশ থেকে ওরা 8 জন আর্টিস্ট সিলেক্ট করছে, 8 জনের মধ্যে আমি একজন ছিলাম। আজকে আমার বাবা নাই, প্রায় 13 বছর, কিন্তু আব্বু ওই দিনটা দেখে যেতে পারেনি। আমার যেদিনকে এক্সিবিশন ছিল আমেরিকান এম্বাসিতে, ওই দিন আমি সবচেয়ে বেশি মিস করছি আমার বাবাকে। একটা কাগজের ঘর বানালাম, তো সেই কাগজের ঘরের ছবিটা যখন আমি পেজে দিলাম, তো কয়েকজন বলল যে, এটা কি বিক্রি করবেন, আমি এটা কিনতে চাই। যে একটা কাগজের ঘর, সেটা মানুষ কিনতে চাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে, আপনি কি আসলেই কিনবেন? আর আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছিল যে একটা ছবি এঁকেছি বা একটা ঘর বানিয়েছি, আবার মানুষ কিনবে। সেই ঘরটা বিক্রি হলো 500 টাকায় বিক্রি হলো। আমি ভাবলাম যে আমার কাজ মানুষ টাকা দিয়ে কিনছে, আচ্ছা ঠিক আছে, দেখি তো তাহলে আর কি করা যায়। কাঠের গয়না বানালাম 4-5 পিস গয়না। তো ওইটাও ছবি যখন আপলোড করি, ওইটাও সাথে সাথে সেল হয়ে যায়। তা এটা ভাবলাম যে বাহ, ফেসবুকে তো ভালোই টাকা আর্ন করা যায়, বা জিনিস বানালে বিক্রি হয়। তো সেই ভালো লাগা থেকেই আমি কাজ করতে শুরু করলাম। যে তারপর আমি বানাতাম নিজের জন্যই, মানে নিজে ভালো লাগতো এই জন্য, পরবো বা পরে কোথাও বেড়াতে যাব, মানুষ প্রশংসা করবে তার জন্য না। একটা সময় বেশ বড় বড় অর্ডার আসতে লাগলো, দেশ থেকে, দেশের বাইরে থেকে। এরপর বেশ কিছুদিন আমি বিশ্বরঙেও জুয়েলারি ডিজাইনার হিসেবে কাজ করেছি, ফ্রিল্যান্স আর কি। বিভিন্ন ওকেশন, যেমন বাংলাদেশের পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, ঈদ, দুর্গাপূজায়, এরকম ফেস্টিভ্যালগুলোতে হ্যান্ডমেড জুয়েলারির চাহিদা ছিল তখন খুব বেশি। এমনও দিন গেছে যে আমি এক সপ্তাহে 400 থেকে 500 জুয়েলারি বানাইছি, অর্ডার করতো। ইভেন তখন একাই কাজ করতাম, এত বড় স্টুডিও সেট আপ আমার ছিল না তখন। শুধুমাত্র আমার বেডরুমে ছোট্ট টেবিল ছিল, টেবিলের নিচে, খাটের নিচে জিনিসপত্র রেখে রেখে আমি এভাবে কাজ করতাম। প্রায় 50টা আর্ট ফর্ম আমি জানি। আমার বেসিক্যালি খুব পছন্দ ছিল এই যে হাতি, ঘোড়া, ময়ূর, বর, বউ, বা এই যে রাজপ্রাসাদের ডিজাইনগুলো, রাজা রানীর গল্প। জানেন তো যে বাচ্চারা ছোটবেলায় মা বাবার কাছ থেকে রাজা রানীর গল্প শুনে বড় হয়, তো আমার একটু বেশি ফ্যাসিনেশন কাজ করতো এটার উপরে। বেসিক্যালি আমার সিগনেচার স্টেপ হলো মিনাকারি। মিনাকারিটা হলো খুব রিচ একটা আর্ট ফর্ম, যেটা পার্সিয়ান আর্ট ফর্ম থেকে আসছে। কিন্তু এটাকে আমি বাংলাদেশি মোটিফে, বাংলাদেশি ফোকের সাথে মিক্স ম্যাচ করে এটা আমি আমাদের কালচারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের ঐতিহ্য বলতে গেলে বর বউ, লাল শাড়ি পরা বউ আর বর, তারপরে এই হাতি, ঘোড়া, বিয়ে বাড়ি সংক্রান্ত জিনিস, এগুলোর মধ্যে আমি চেষ্টা করছি যে এই আর্ট ফর্মটাকে আমি আমার মতো করে আমার দেশের ঐতিহ্যের সাথে, কালচারের সাথে যাতে মিলে, সেইভাবে উপস্থাপন করতে। শিল্প নিয়ে কখনো বাণিজ্য হয় না। শিল্প একটা আত্মিক বিষয়, মন থেকে যে এটা আসে, সেটাই আমি যখন কোথাও চাপে পড়ে বা মাথায় প্রেশার নিয়ে করতে যাব, তখন আমার সেই জিনিসটা ফুটে উঠবে না। শুধুমাত্র আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করা, ঘরের ড্রয়িং রুম থেকে আর্ট শেখানো থেকে শুরু করে একটা ব্যবসা আজকে খুব ভালো একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি আসি। আমার আন্ডারে বেশ কয়েকজন লোক কাজ করছে, প্লাস আমার আর্নিং কম বেশি মিলিয়ে মান্থলি 1 থেকে 1.5 লাখ টাকার মতো যায়। আমার কাস্টমার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, চিটাগং, রাজশাহী, কুমিল্লা, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, এমন কোনো জায়গা নাই, এমন কোনো জেলা নাই যেখানে আমার প্রোডাক্ট যায় না। আর দেশের বাইরে বলতে গেলে আমার খুব বেশি পরিমাণ অর্ডার যায় আমেরিকাতে, কানাডাতে, দুবাইতে গেছে অল্প কিছু সংখ্যক, তারপরে অস্ট্রেলিয়া,
নিউজিল্যান্ড, বিভিন্ন জায়গায়, দেশের বাইরে অনেকে মানে বাঙালি কমিউনিটি যারা আছে ওরা তো পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন এই বিভিন্ন ইভেন্টগুলো করে, তো ওইখানে ওরা মানে বাল্ক কোয়ান্টিটিতে আমাকে অর্ডার দেয়। সবচেয়ে বেশি যে সাপোর্ট মানুষজন করেছে সেটা হলো আমার স্বামী আর আমার 3 জন সন্তান। এরা যদি এই 4 জন মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো, আজকে চারুশী যেখানে দাঁড়ায় আছে আমি সেই জায়গাটাতে আসতে পারতাম না। অনেকে আছে যে বিয়ের পরে মেয়েদের একটা স্বপ্ন ডানা থাকে, সেটা কেটে দেয়, কিন্তু আমার স্বামী নিজে আমার সেই স্বপ্ন ডানা, মানে আমাকে বলে যে আমি আছি, তুমি ওরো।